ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশ কিভাবে গঠিত হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায়, আসন্ন পরীক্ষায় ভীষণ ভাবে দরকার। এর সাম্যক ধারণা থাকতে হবে। কি আমরা আগের দিন বলেছিলাম যে ভগ্নাংশ দুই রকম ভাবে গঠিত হতে পারে। একরকম হচ্ছে একটা গোটা বস্তুকে যে কটা খুশি সে কটা ভাগে ভাগ করো, কিন্তু সমান সমান ভাগে ভাগ করো। আর একটা কি বলেছিলাম যে 10টা টুকরো করো। তাহলে যে একটা গোটা বস্তুকে কয় টুকরো করছি সেই টুকরের সংখ্যা, এই টুকরো যদি 10টা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশটাকে দশমিকে প্রকাশ করে লিখে দিতে পারি সরাসরি, তাকে দশমিক ভগ্নাংশ বলে। আর এই টুকরো সংখ্যা যদি 10টা না হয়ে 10টার থেকে বেশি বা কম হয়, 10টার থেকে কম বেশি যা খুশি হতে পারে, তাহলে আমরা সেক্ষেত্রে ভগ্নাংশ আকারে লিখব। এবার এই 10টার কথা ছেড়ে দাও, আজকে আমরা ভগ্নাংশের যে বিশেষ জায়গায় যাব, একটা অসম্ভব জিনিসকে আমরা পর্যবেক্ষণ করব। আজকে একটা অবাস্তব জিনিসকে পর্যবেক্ষণ করব। আমাদের মনে হতে পারে যে এই বিষয়টা একদম অবাস্তব, হতেই পারে না কোনোদিন, তারপরেও সেটা কিভাবে হচ্ছে এই বিষয়টাকে ভালো করে বুঝে নিতে হবে। ধারণাকে সুস্পষ্ট করে নাও, তাহলে তোমার আসন্ন পরীক্ষাতে তুমি এই বিষয়টাকে ক্লিয়ার করে নিতে পারলে তোমার কোনো প্রবলেম থাকবে না, এবং আজীবনকাল পরবর্তী সময়তেও তোমার কিন্তু এই বিষয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দেখো, এটা গোটা জিনিস, এটা কি একটা গোটা জিনিস। তো এই ক্ষেত্রে আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আমি বলেছিলাম 1 নম্বর কথা, 2 নম্বর কথা কি কি। 1 নম্বর কথা হচ্ছে গোটা জিনিসকে যে কয় টুকরো করব প্রত্যেক টুকরো যেন সমান মাপের হয়, তাই তো? কিসের মাপে হবে? ওজন হলে সমান সমান ওজন হতে হবে, আয়তন হলে সমান সমান আয়তন হতে হবে, ক্ষেত্রফল হলে, দৈর্ঘ্য হলে সমান সমান হতে হবে। তাহলে আমরা সমান সমান কতগুলো টুকরোতে বিভক্ত করব এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে টুকরো। এই টুকরোগুলো সবকটা সমান হতে হবে, 1 নম্বর কন্ডিশন ছিল। 2 নম্বর কন্ডিশনে কি ছিল? যে সব সময় একটা গোটা বস্তুর হিসেব করতে হবে। এখানে তুমি এরকম কেক যদি 5টা আনো এবং 5টা আনার পরে যদি তাকে টুকরো করো, প্রত্যেকটা টুকরো যদি 5 টুকরো করো, তখন তুমি 25 টুকরোর হিসাব করবে না। তোমার কিন্তু একটা কেককে কয় টুকরো করেছো সেই হিসাব করতে হবে। মনে থাকবে, একটা কেক কত টুকরো করেছো, একটার হিসাব সব সময়। তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটো কথাকে আজীবনকাল মনে রাখতে হবে। একটার হিসাব করতে হবে আর টুকরোগুলোর মাপ সমান হতে হবে। এই দুটো কন্ডিশন যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, এবার আমি চলে যাব একটা মজাদার জিনিসে। এই একটা টুকরো করেছি, এই একটা টুকরো করেছি সমান সমান মাপের, এই একটা টুকরো করলাম, এই একটা টুকরো করলাম, এই একটা টুকরো করলাম, এই একটা টুকরো করলাম। এবার গুনে দেখো তো কয়টা টুকরো হলো। একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, চারটে টুকরো, 5টা টুকরো, 6টা টুকরো, 7টা টুকরো। মোট কটা টুকরো করেছি? 7টা। এবার তোমরা এক একজন আসবে আর এক একটা করে টুকরো খাবে। এটা হচ্ছে কেক। এটা কি জিনিস জানো? এটাকে বলা হয় কেক, ফাইন কেক, মিও আমরের কেক খেতে হবে। এই সমান 7টা টুকরোর মধ্যে থেকে একটা টুকরো নিয়ে নিলাম। একটা টুকরো নিয়ে নিলে কতটুকু খেলাম আমি? 1/7 কেজি। কারণ এই কেকটা, একটা কেকের ওজন হচ্ছে 1 কেজি। এই কেকটার ওজন কত ছিল? 1 কেজি ছিল। তাহলে এই একটা টুকরো খেয়ে ফেললে তাকে কত লিখবো? 1/7 কেজি হলো। যদি দুটো টুকরো খেয়ে ফেলি তাহলে লিখবো 2/7 কেজি। যদি তিনটে টুকরো খেয়ে ফেলি তাহলে কি লিখবো? 3/7 কেজি। এইভাবে যাবো আমরা, মজার জায়গাটা যাচ্ছি। চারটে টুকরো খেলে খাবো 4/7 কেজি। 5টা টুকরো খেয়ে ফেললে তখন লিখবো 5/7 কেজি। 6টা টুকরো খেয়ে ফেললে কি লিখবো? 6/7 কেজি। 7টা টুকরো খেয়ে ফেললে কি লিখবো? 7/7 কেজি। এবার এটা এখানে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, আগের দিনও বলেছিলাম, যখনই 7টা টুকরো খেয়ে ফেলছি তখন কি হচ্ছে? তখন কার কেক থাকছে? তখন 7টা টুকরো খাওয়ার অর্থ কি হচ্ছে? এখানে গোটা কেকটা খেয়ে ফেলা হচ্ছে। আর গোটা কেক মানে কয়টা কেক ছিল? একটা। তাহলে 7টা টুকরো খেলে তাকে কেটে আমরা একটা লিখতে পারি, 1 কেজি হয়ে যায়, তখন একটা হয়ে যায়। হলো। এইবার প্রশ্নটা হচ্ছে, একটা কেককে যদি সমান 7টা টুকরো করি, এখান থেকে সর্বাধিক কয়জনকে আমি দিতে পারবো এক একটা করে টুকরো?
সবচেয়ে বেশি কয়টা টুকরো খাওয়া যাবে এখান থেকে? 7টা টুকরো খাওয়া যাবে। এইবার এই জায়গাতে কারণ কোনো অসুবিধা নেই তো, যে একটা কেককে কেটে 7টা টুকরো করেছি, তাহলে আমি 7টা টুকরো খেতে পারবো। 7টা টুকরো খেলে যে কটা টুকরো খাওয়া হয় তাকে কি লেখা হয়? উপরে লেখা হয়, আর নিচে যে কটা টুকরো আছে সেটা কটাকে লেখা হয়। এই তো, আমি যদি 4টে টুকরো খেতাম কি লিখতাম? 4/7। এবার কোন এক জায়গায় লেখা রয়েছে যে 10/7। এইবারই তো মুশকিলটা হয়ে গেল। বাই 7 মানে কি? একটা কেককে কয় টুকরো করেছি? 7 টুকরো করেছি। বাই 7 মানে কি? একটা কেককে আমি 7 টুকরো করেছি। তাই 7টা টুকরো থেকে আমি সর্বাধিক তো 7টা নিতে পারবো, আর উপরেরটা মানে হচ্ছে 10টা টুকরো খেয়েছি। একটা কেক কেটে 7 টুকরো করেছি, তার মধ্যে আবার 10টা টুকরো খেয়ে ফেলেছি। এটা কি সম্ভব? এখানে 10টা টুকরো খেয়ে দেখাতো। সন্দীপ, খেয়ে দেখাতে পারবি? তাহলে কি করে লিখবো? 10/7 কি করে লিখবো আমি? গুড। তখন কি করতে হবে? সন্দীপ বলেছে আর একটা গোটা কেক নিয়ে আসেন স্যার। এনে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই আর একটা 7 টুকরো করো। করে এখান থেকে একটা টুকরো, দুটো টুকরো, 3টে টুকরো। তাহলে এখান থেকে 3টে নাও, এখান থেকে 7টা নাও। তাহলে এই 7টা আর 3টে যোগ করলে কত হয়? 10টা হয়। এবার তুমি বলতে পারো যে স্যার টুকরো তো হলো 7 আর 7 14টা, তাহলে আমি এখানে কি লিখবো? 10/14 লিখবো। হবে? হবে না। কেন হবে না? কারণ এইখানে আমি তো বলেই দিয়েছিলাম, তুমি একই মাপের যতগুলো জিনিসই আনো না কেন, ভাঙার সময় কিন্তু একের হিসাব হবে। ভাঙার সময় কার হিসাব হবে? একের হিসাব হবে। একের বেশি হিসাব কি করতে পারবো? তুমি এবার বলো যে স্যার এখানে 7 আর 7 14টা টুকরো আছে, 14টা টুকরোর মধ্যে থেকে আমি 10টা খেয়েছি, তাহলে কি হবে? 10/14 লিখবো। নেই হোগা? হোগা? হবে না। আমার একটা হিসেবই করতে হবে। তাহলে একটা টুকরো, একটা কেককে আমি কয় টুকরো করেছি? এখানে 7 টুকরো করেছি, তাই তো? তাহলে এরকম যদি উপরের সংখ্যাটা বড় থাকে আর নিচের সংখ্যাটা ছোট থাকে, একে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। একে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা এইখানে এইভাবে বুঝতে পারবো এটাকে, যে এখানে নিচে 7 আছে, তার মানে 7 + 5/7। অর্থাৎ এখান থেকে আমরা বুঝবো একটা গোটা কেকের 7টা টুকরো নিয়েছি, আর একটা কেকের থেকে 5টা টুকরো নিয়েছি। এই এই গোটা কেকের একটা পুরো নিয়েছি। তাহলে এই 7টা মানে হচ্ছে গোটা কেক, তাই তো? আর 5টা মানে হচ্ছে ভাঙা কেক। তাহলে একটা গোটা কেক নিয়েছি আর 5টা টুকরো নিয়েছি। এটাকে এইভাবে লিখতে হয়। এটাকে এইভাবে লিখতে হয়, 1 পূর্ণ 5/7। অর্থাৎ একটা গোটা কেক খেয়েছি আর একটা কেক ভেঙে 7 টুকরো করে 5 টুকরো খেয়েছি। তাহলে এটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলা হচ্ছে? মিশ্র ভগ্নাংশ। আর এই যে 4/7 এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, কারণ এটাই প্রকৃত পক্ষে হওয়া উচিত। 7 টুকরো থেকে 4 টুকরো খেলাম, 7 টুকরো থেকে 5 টুকরো খেলাম, কিন্তু 7 টুকরোর মধ্যে থেকে 12 টুকরো খেলাম, এ কি বলা যায় কোনোদিন? তখন আমার কি করতে হবে? যে না, ওটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে একটা গোটা খেয়েছি, একটা গোটা খেয়েছি, সেখানে 7 টুকরো ছিল, আর একটা ভেঙে 5 টুকরো খেয়েছি, তার মানে আমি 7 আর 5 12 টুকরো খেলাম, তাই তো? কেক কিন্তু দুটো, কিন্তু হিসাব হবে একটা, একটার করে হিসাব হবে। এই জায়গাটা সারা জীবন মনে রাখবা, হিসাব হবে একটা, কিন্তু কেক এনেছি দুটো। সেক্ষেত্রে কি হয়? একটা গোটা ধরে নিতে হয়। তখন একটা গোটা কেক প্লাস আর একটা কেকের 7 টুকরো 5 টুকরো খেলাম, 7টা সমান টুকরো করে 5টা খেয়েছি। এই হচ্ছে আমাদের ভগ্নাংশকে 3 প্রকারে আমরা যেটা লিখি সেটার রূপটা দেখে নিলাম। কি রূপ দেখলাম? আমরা দেখলাম একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র আর অপ্রকৃত সেম। প্রকৃত কিরকম হবে? 7 টুকরের মধ্যে 3 টুকরো খেলাম, তাহলে 3/7 হলো। আর অপ্রকৃত কেমন হবে? 7টা খেলাম, আরো আর একটা কেকের থেকে দুটো খেলাম, তাহলে মোট কটা খেলাম? 9টা, কিন্তু নিচে 7ই লিখতে হবে, হলো। আবার এইটা মানে হচ্ছে একটা গোটা খেয়েছি আর একটা থেকে দুটো টুকরো খেয়েছি, এই না? 9টা টুকরো মানে কি? 9টা টুকরো মানে 7টা টুকরো খেয়েছি আর দুটো খেয়েছি, 7টা মানে গোটা।
সাথে 7 মানে কি? 7টায় 7টা মানে গোটাকে, তাহলে গোটা প্লাস আরেকটার থেকে 7 টুকরো 2 টুকরো। তাহলে এই 3 প্রকারের ভগ্নাংশ আমরা পেলাম। এবার এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার, অপ্রকৃত থেকে মিশ্রতে আসা একটা সহজ পন্থা দেখো। এই 9/7 কে কি করব? এই 9 কে 7 দিয়ে ভাগ করে দেব। 9 কে 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে 7 অক্ষে 7 থাকলো কত? 2। অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে এরকম লিখবো, 2 আর 7। এইটাকে নিয়ে যাব নিচে আর এটাকে নিয়ে যাব উপরে। একই হলো না? একটা গোটা আর 2 টুকরো খেয়েছি। এখানে তো তাই হলো, একটা গোটা 2 টুকরো খেয়েছি। এবার এইটা থেকে এখানে যাব কি করে? একটা গোটা 2 টুকরো খেয়েছি, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে লিখবো কি করে? দেখো, 1 পূর্ণ 2 এর 7, এই তো। এইটা মানে 9/7 কিভাবে পাবো? এটা তো এই 1 এর সাথে 7 গুণ করো, কত হয়? 7 অক্ষে, তার সাথে এটা যোগ করো, তাহলে 1 গুণ 7, এটার সাথে এটা গুণ, যোগ উপরেরটা ভাগ নিচেরটা। 7 অক্ষে 7 আর 2 9 হয়েছে। আগে তাই লিখেছিলাম তো, 9/7 লিখেছিলাম তো। তাহলে এইভাবে আমাদের ভগ্নাংশ গুলোর মধ্যে থেকে একটার থেকে আরেকটায় যাওয়া আমরা দেখে নিলাম। আর আগের ক্লাসে যেটা বলেছিলাম, ভগ্নাংশ 2 ভাবে গঠিত হতে পারে, যে কয় টুকরো খুশি সে কয় টুকরো, আর 10 টুকরো। 10 টুকরোর ভগ্নাংশকে কি বলে? দশমিক ভগ্নাংশ বলে। কি বলে? এবার দেখো 1/4, 1/4 মানে 4 টুকরোর মধ্যে 1 টুকরো। একে দশমিকে নেওয়া যায়। কিভাবে নেওয়া যায়? এই 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 1 কে 4 দিয়ে ভাগ করো। 1 তো ছোট হয়ে গেল, দশমিক বসিয়ে এখানে শূন্য বসাতে হয়। এবার এবার 10 বড় হয়ে গেল না? এবার 4 দুগুণে 8 থাকলো 2, এই দশমিকের জন্য আবার শূন্য বসাও। 4 5 20, এই। তাহলে 0.25। অনেকে আবার এটাকে 0.25 বলে। 0.25 কথাটা ভুল, বলো 0.25 কথাটা ভুল। 0.25, 0.25 এইভাবে বলতে হবে। তাহলে আমরা আজকে ভগ্নাংশের উপরে যে আলোচনাটা করলাম, এর পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব।